বসো। ঠিক আছে। Good evening, ladies and gentlemen. Welcome to Axis Dental School. We're having a very entertaining night because be sure that tonight very interesting things being said from our interesting scholar. Axis. আমরা সবাই জানি এক্সিস পরিবার আমাদের জন্য একটি আশীর্বাদের নাম। বর্তমানে এই প্যান্ডেমিক কন্ডিশনে আমরা সবাই ঘরে বসা, কিন্তু বসে নেই আমাদের পড়াশোনা, বসে নেই আমাদের স্কিল ডেভেলপমেন্ট, এবং এই কঠিন কাজটিকে সহজ করে দিয়েছে ডেন্টাল পড়াশোনার সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস ডেন্টাল স্কুল। এক্সিস প্রতিনিয়ত আয়োজন করে যাচ্ছে দেশ বরেণ্য সব স্যার এবং বিগত দিনগুলিতে সফল হয়ে আসা গুণী সিনিয়র ভাইয়া আপুদের দিয়ে বিভিন্ন ক্লাস এবং দিক নির্দেশনামূলক লাইভ সেশন। এরই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব ফার্স্ট ইয়ারের ভীতি, আমাদের মোস্ট অফ এর কাছে এটা কঠিন সাবজেক্ট অ্যানাটমি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আলোচনা করব আজকে অ্যানাটমির প্রফের ভাইবা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান ফ্রম রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সেশন 2019 and 20। আজকের আলোচনার মধ্যমণি যিনি, তিনি একজন গুণী ব্যক্তি। তিনি একাধারে অ্যানাটমি এবং সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস এর মতো কঠিন সাবজেক্টে অনার্স পেয়ে এসেছেন। তিনি ঢাকা বোর্ডে 8ম স্থান অধিকারী। সো প্লিজ ওয়েলকাম নান আদার দ্যান দ্য ফাদার অফ দ্য ডেন্টিস্ট্রি, ঢাকা ডেন্টাল কলেজের 2017 and 18 সেশনের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আজকের এই লাইভ সেশনে জয়েন করতে পারে আপনার অনুভূতি জানতে চাই। আমি প্রথমে তোমাদের সবাইকে, এখন যারা আমাকে শুনতেছো এবং যারা আমাকে পরে শুনবা, সবাইকে আমি প্রথমে বিজয়ের শুভেচ্ছা জানাই। এবং আমি এক্সিস ডেন্টাল স্কুলকে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ইনভাইটেশন করার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে এক্সিস ডেন্টাল স্কুলের সাথে থাকতে পেরে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তো ভাইয়া, আমরা আলোচনা শুরু করব। তো আমরা জানি যে আপনি হ্যাঁ একজন সফল শিক্ষার্থী। আপনার বিগত জীবনে আপনি অনেক বড় ধরনের একটা মাইল ফলক পার করতে আসতে পেরেছেন। আপনি অ্যানাটমি সহ সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস দুইটা সাবজেক্টে অনার্স পেয়েছেন। তো ভাইয়া, হ্যাঁ এই অনার্স পাওয়ায় আপনার অনুভূতিটা জানতে চাইবো। হ্যাঁ, অনার্স পাওয়ার অনুভূতিটা হচ্ছে অবশ্যই খুবই ভালোই অনুভূতি। আমি যখন প্রথম আমাদের যেদিন রেজাল্ট হবে, রেজাল্ট যেদিন হয় সেদিন কিন্তু সবাই, হ্যাঁ রেজাল্ট যেদিন হয় বেসিক্যালি সবাই কিন্তু একটা প্যানিকের মধ্যে থাকে, কখন রেজাল্ট হবে কখন রেজাল্ট হবে। হওয়ার আগে তো জানি না যে কে অনার্স পাবে কে পাবে না। যখন শুনলাম যে আমি অনার্স পেলাম, খুবই ভালো লাগলো। এবং এই ভালো লাগাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগায় পরিণত হয় যখন হচ্ছে এই রেজাল্টের জন্য আমাদেরকে কলেজ থেকে পুরস্কার দেওয়া হয়। মানে আমাদের কলেজ থেকে আমাদের প্রিন্সিপাল স্যার একটা গত বার থেকে হচ্ছে একটা প্রাইজের ব্যবস্থা করেছে যারা হচ্ছে ভালো রেজাল্ট করেছে বিডিএস। আমার অনার্স পাওয়ার অনুভূতিটা অবশ্যই অনেক ভালো, এবং সেটা আরো বেটার হয় যখন হচ্ছে কলেজের মানে পক্ষ থেকে যখন আমরা প্রাইজটা পেলাম, তখন আসলে অনেক ভালো লাগে সত্যি বলতে। জি ভাইয়া, আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, যখন নিজের প্রতিষ্ঠান আমাকে আরো উৎসাহিত করে, নিশ্চয়ই আমার সামনের পথ চলাটা আরো বেশি হ্যাঁ 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 সহজ হয়ে যায় ইনশাল্লাহ। তো ভাইয়া, আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে আমাদের জুনিয়রদের, আমরা যারা অনার্স পেতে চাই আর কি। তো এই অনার্স পাওয়ার জন্য আমাদের কি হ্যাঁ শুরু থেকেই এই অনার্স পাওয়ার টার্গেট নিয়ে পড়াশোনাটা করে যেতে হবে? মানে আমাদের কি ফার্স্টেই মাইন্ডসেট থাকতে হবে যে আমাদেরকে হ্যাঁ অনার্স পেতেই হবে, এবং সেই অনুযায়ী আমরা আমাদের পড়াশোনার স্টাডির প্যাটার্নটা ডিজাইন করব, এরকম কি ভাইয়া? না, মানে তোমার এই কথাটার সাথে আমি একটু ভিন্ন মত। আমি যদি জি। বেসিক্যালি তোমাকে বলতে চাই, সত্যি বলতে আমার কখনো কোনো টার্গেট ছিল না যে আমাকে অ্যানাটমিতে অনার্স পেতেই হবে। সেরকম কোনো টার্গেট আমার সত্যি ছিল না। তো আমার যেরকম একটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। মানে এমন না যে জি। আমাকে অ্যানাটমিতে অনার্সই পেতে হবে, এসডিএম এ আমাকে অনার্স পেতে হবে। সেরকম কোনো টার্গেট আমার শুরু থেকে বলো শেষ থেকে বলে নেভার ছিল না। তো
তো বাট ওই যে যেটা বললাম তোমাকে, আমাকে ভালো করতে হবে সেরকম একটা ইচ্ছা আমার মধ্যে ছিল। এবং ওই ইচ্ছা থেকে মনে করো আমি পড়াশোনায় একটু টাইম বেশি দিতাম। তারপর হচ্ছে আইটেম বলো, কার্ড বলো, বিভিন্ন এক্সাম বলো, রেগুলার ক্লিয়ার করতাম এবং রেগুলার ক্লাস করতাম। এবং হচ্ছে বিভিন্ন যে পরীক্ষাগুলো ছিল সেগুলো আবার টাইমলি দিতাম। ওটা থেকে হচ্ছে যখন পরীক্ষা আসে তখন আর একটু বেশি ভালো করে পড়ি। ওটা থেকে আমার এতটুকু রেজাল্ট। বাট প্রথম থেকে টার্গেট করে এরকম 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 পড়বো সেরকম কোনো প্রি প্ল্যানিং ছিল না। জি ভাইয়া, আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে আসলে আমাদের রেগুলার পড়াশোনার উপরে বেশি এমফাসাইজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা ফাইনাল গোলে যেও সফল হতে পারবো। জি ভাইয়া, তো ভাইয়া আপনার ইনশাআল্লাহ। কাছে আমার নেক্সট কোশ্চিন থাকবে যে আমাদের অ্যানাটমিতে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, তো আমাদেরকে কি এই মার্কস ডিস্ট্রিবিউশনের উপরে বেস করে আমাদের স্টাডি প্ল্যানটা তৈরি করা দরকার? ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুধী দর্শকবৃন্দ, আমার মনে হয় একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ভাইয়া নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন আবার। হ্যালো। জি ভাইয়া, ভাই আপনি কি আমাকে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে। আচ্ছা, আমরা একটু ক্ষমা চেয়ে নিব আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমরা আমাদের লাইফে আবার ফিরে যাব। ভাইয়া আমি আপনাকে কোয়েশ্চেনটা করেছিলাম যে আমাদের অ্যানাটমিতে যেই মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, আমাদের হ্যাঁ, স্টাডি প্ল্যান কি এই মার্কস ডিস্ট্রিবিউশনের উপরেই বেস করে করা উচিত? হ্যাঁ, স্টাডি প্ল্যান হচ্ছে হাতে রেখে করতে হবে। বাট এটা হচ্ছে ভাইবার ক্ষেত্রে খুব বেশি একটা ইফেক্ট করে না। মার্ক ডিস্ট্রিবিউশনের উপর স্টাডি করাটা হচ্ছে তোমার বেসিক্যালি বিশেষ ডিপেন্ড করে হচ্ছে রিটেনের জন্য। যেমন তুমি ধরো রিটেনের জন্য একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের যে প্যাটার্ন ওটাতে 3.5 করে মেবি, খুব সম্ভবত আমাদের তো 4টা গ্রুপ না রিটেনে, এক্ষেত্রে একটা জি কোয়েশ্চেনের ভাই। জন্য মনে করো 3.5 করে থাকে। হ্যাঁ, এখন এই 3.5 এর জন্য তুমি যদি 4, 5, 6 পৃষ্ঠা লিখে বলো তাহলে তো আর কাজ হবে না। সেক্ষেত্রে তোমাকে হচ্ছে ওই যে মার্ক ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে লিখতে হবে এবং ওইভাবেই তোমাকে অ্যান্সার করতে হবে। বাট ভাইবার ক্ষেত্রে হচ্ছে তোমাকে, তুমি যতটুকু জানো অতটুকুর মধ্যে তোমাকে টিচার কতটুকু জানতে চাচ্ছে এবং তুমি কতটুকু বলতে পারতেছো, এটা হচ্ছে ভাইবার ক্ষেত্রে দরকার। জি ধন্যবাদ ভাইয়া, আমরা বুঝতে পেরেছি আপনার অভিমতটা। ভাইয়া আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন থাকবে, ভাইয়া আপনি পার্সোনালি ভাইবার জন্য কোন কোন বইগুলো ফলো করতেন অ্যাকচুয়ালি? হ্যাঁ, ভাইবার জন্য আমাদের মেডিকেল সেক্টরে আমরা তো বিশেষ করে টিচাররা তো বলে তোমরা মূল বই পড়ো, মূল বই পড়ো, মূল বই পড়ো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ রকম ভিন্ন। আমি যে বইগুলো পড়তাম অথবা আমি দেখছি আমার বন্ধুরাও যেগুলো বই পড়ে সেগুলো হচ্ছে আমরা বিডি সুরাইশে পড়তাম, একে দত্ত পড়তাম। তারপরে হচ্ছে যেগুলো তোমার হার্ট পার্টের জন্য সেলিম রেজা বইটা আমরা পড়তাম। তাহলে বিডি সুরাইশা ছিল, একে দত্ত ছিল, সেলিম রেজা ছিল। তারপর সহায়ক বই ছিল, সহায়ক বইয়ের ভূমিকাটা খুবই ইম্পর্টেন্ট আমি যা মনে করি। এবং সাথে হচ্ছে টিচারদের লেকচার, এই সবগুলো পড়লে হচ্ছে খুব ভালো প্রিপারেশন হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া। সুধী দর্শক মন্ডলী, আমাদের ভাইয়া তিনি কিভাবে আসলে আহ, সফল হয়েছেন সেই গাইডলাইনটা অলরেডি দিয়েছেন। আশা করি আপনারা নিশ্চয়ই তাকে ফলো করবেন। আমি এই মুহূর্তে বলে দিতে চাই যে এখন আপনারা আমাদেরকে যারা শুনছেন তারা আপনাদের নাম, কলেজ নেম, সেশন এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে শুনছেন ঝটপট কমেন্ট করে দিন। এবং আপনার কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, কনফিউশন যে কোনো কিছু আপনি কমেন্টে লিখে জানান। আমরা নিশ্চয়ই সেটা ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত উত্তরটি আপনার কাছে পৌঁছানোর ট্রাই করব। ভাইয়া আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন থাকবে, আমরা রিটেনের ক্ষেত্রে
কোশ্চিন ব্যাংকটা ফলো করি অনেকেই, এবং ফলো করলে হ্যাঁ। দেখা যায় যে মোস্ট অফ দা কোশ্চিন আমরা কমন পেয়েও যাই। অ্যাবাউট 70% টু হুম। 80% কোশ্চিন কোশ্চিন ব্যাংক থেকে আমরা পেয়ে যাই। তো ভাইয়া, আমাদের ভাইভার জন্য অ্যাকচুয়ালি এই কোশ্চিন ব্যাংকটা কতটুকু ইফেক্টিভ হবে? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন করেছো। এটা আমি তোমাকে বলি। এখন রিটেন কোয়েশ্চেন এবং হচ্ছে ভাইবা কোয়েশ্চেনের ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংকের ভূমিকা, তোমার কোয়েশ্চেনটা ছিল এটাই। তো জি ভাইয়া। তুমি যখন ভাইবা, এক্ষেত্রে আমি তোমাকে প্রথমে বলে রাখি, তুমি যখন ভাইবার প্রিপারেশন নিবা তখন তোমাকে প্রথম হচ্ছে তুমি রিটেন যে কোয়েশ্চেন গুলো পড়ছো সেগুলো হচ্ছে তোমাকে পড়তে হবে। অবশ্যই তোমাকে সেগুলোও পড়তে হবে। তবে সেক্ষেত্রে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক থেকে তো তুমি রিটেনের জন্য পড়ছো, তাই না? সেক্ষেত্রে জি তোমাকে ভাইয়া। হচ্ছে, হ্যাঁ, কোয়েশ্চেন ব্যাংকের যে কোয়েশ্চেন গুলো অবশ্যই অবশ্যই সেটা আমাদের ভাইবার জন্যও লাগবে। ভাইবার জন্য কোনো আমাদের কোনো কিনে লিমিটেশন নাই। ভাইবার জন্য আমাদের পরীক্ষায় ভালো করার ডিফারেন্সটা কিন্তু ভাইভাতেই তৈরি হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমরা কয়েকটা ব্রড কোয়েশ্চেন যদি পড়ি আমাদের রিটেনে কমন পড়ে, কিন্তু ভাইভাতে তো আমাদের সেরকম কোনো কমন পড়ার স্কোপ একটু কম। সেই জন্য তোমাকে কি করতে হবে, বেসিক্যালি আমি বলে নিই একটু করে। তুমি যখন ভাইবার প্রিপারেশনটা নিবা তখন তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যে কোয়েশ্চেন গুলা রিটেনের জন্য পড়ছো সেগুলাও তোমার ভালো মতো জানা, একটা গেল। এরপরে তোমার কাজ হচ্ছে তুমি কলেজে যে টার্ম পরীক্ষা দিছো, কাট পরীক্ষা দিছো, সেখানে কিন্তু তোমাকে অনেকগুলো কোয়েশ্চেনের সম্মুখীন হতে হয়েছে। তো আমি করতাম কি, আমি যেদিন পরীক্ষা দিতাম সেদিন হচ্ছে হলে আসার পর অথবা বাসায় আসার পরে অ্যানাটমি খাতায় আমাকে যে কোয়েশ্চেন গুলো করতো ওগুলো আমি লিখে ফেলতাম। যেমন মনে করো আমি দুইটা টার্ম পরীক্ষা দিছি, ওই দুইটা টার্ম পরীক্ষাতে আমাকে অনেকগুলো টিচাররা কোয়েশ্চেন করছে, ওই কোয়েশ্চেন গুলো আমি লিখে ফেলছি। আবার আমি হচ্ছে কার্ড পরীক্ষা দেওয়ার সময় অনেকগুলো ভাইবা কোয়েশ্চেন আমাকে করছে, ওইগুলো আমি কার্ড পরীক্ষা দিয়ে আসার পরে খাতায় লিখে ফেলতাম। তাহলে আমার কাছে এখন কি কি জমা হলো, আমার কার্ডের কোয়েশ্চেন জমা হলো, টার্মের কোয়েশ্চেন জমা হলো, ভাইবার কোয়েশ্চেন জমা হলো। এবং সেটার সাথে আরো একটা জিনিস আমি এড করতাম, সেটা হচ্ছে আমার আগে অথবা আমার পরে আমার যে বন্ধুরা পরীক্ষা দিচ্ছে, মনে করো আমি যখন টার্ম পরীক্ষা দিলাম আমার আগের দিনও অনেকে পরীক্ষা দিচ্ছে বা আমার পরের দিনে অনেকে পরীক্ষা দিচ্ছে, তাহলে তাদেরকে যে কোয়েশ্চেন গুলা করছে সেগুলাও আমি তাদের কাছ থেকে শুনে আমি খাতায় নোট করে ফেলতাম। বুঝতে পারছো? তাহলে আমার ভাইবার জন্য কিন্তু অনেক কোয়েশ্চেন আমার কাছে অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে। সাসেস ওই রিটেনের কোয়েশ্চেন গুলা, আমার টার্মের আমাকে ধরা ভাইবা কোয়েশ্চেন গুলা, কার্ডে আমাকে যে ভাইবা কোয়েশ্চেন গুলা ধরলো এগুলা, আবার হচ্ছে আমার বন্ধুদের যেগুলা ধরলো ওইগুলা শুনে আমি লিখে ফেললাম। তাহলে আমার কাছে কিন্তু অনেক কোয়েশ্চেন আমার নোট খাতায় লেখা হয়ে গেল। এই কোয়েশ্চেন গুলা কিন্তু আমাকে মেন পরীক্ষায় অনেক অনেক হেল্প করে। আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা যারা টার্ম পরীক্ষা দিছো, কার্ড পরীক্ষা দিছো, যে কোয়েশ্চেন গুলোর সম্মুখীন হয়েছে তোমরা ওই কোয়েশ্চেন গুলো লিখে ফেলবা। এটা থেকে তুমি ভবিষ্যতে মেন পরীক্ষায় অবশ্যই কমন পাবা। জি, ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সাজেশন গুলোর জন্য। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে কার্ড পরীক্ষা, কলেজে আর কি টার্ম হ্যাঁ। পরীক্ষাগুলো থাকবে, তাহলে এই কোশ্চেন গুলো থেকেও আমাদের আসলে অনেকটা কমন পড়ার চান্স থাকে। সো আমাদেরকে হ্যাঁ, এই অবশ্যই। কোশ্চেন গুলো মাস্ট টু নো, আমাদেরকে অবশ্যই এর উপরে ফার্স্ট ভালো নোট। একটা প্রিপারেশন রাখতেই হবে। ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সাজেশনের জন্য। ভাইয়া, আমরা এখন এই লকডাউন পরিস্থিতিতে ইট ইজ এ গ্রেট ম্যাটার অফ সরো দ্যাট আমরা টিউটোরিয়াল ক্লাস পাই না। আমাদের হয়তো হ্যাঁ। লেকচার ক্লাসগুলো কিছু কিছু সাবজেক্টে হচ্ছে, বাট ক্লাসগুলো আসলে অনেক ফাস্ট। মানে ১ ঘন্টা টাইমের মধ্যে স্যাররা অনেক টপিক গুলো কভার করার ট্রাই করেন। সো আসলে আমাদের আ বোঝাটা একটু টাফ হয়ে যায় ভাইয়া সেই ক্ষেত্রে। তো আমরা জানি যে আমরা এই ক্ষেত্রে টিউটোরিয়াল ক্লাসের উপরেই ডিপেন্ড করে থাকি, কলেজ যদি খোলা থাকে সেক্ষেত্রে। আমরা আমাদের যেগুলো না বোঝা কনসেপ্ট গুলো থেকে যাই সেগুলো আমাদের ব্যাচ টিচারদের কাছ থেকে সলভ করে নিতাম। কিন্তু ভাইয়া এই হুম। লকডাউনে যেহেতু আমরা টিউটোরিয়াল ক্লাস পাচ্ছি না, তাহলে ভাইয়া এই টিউটোরিয়াল ক্লাস ছাড়া আমাদের প্রফের যে প্রিপারেশনটা সেটা আসলে কতটুকু সম্ভব? হ্যাঁ, দেখো এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, তাহলে প্রবলেমটা কিন্তু সবারই হচ্ছে। তোমাদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে, টিচারদেরও প্রবলেম হচ্ছে। কিন্তু এই জন্য তোমাদেরকে কিছু এক্সট্রা রিপোর্ট দিতে হবে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে তোমাদের কিছু লস হচ্ছে। এবং অ্যানাটমিতে ভাই ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টিউটোরিয়াল ক্লাসগুলো, যেটা তোমরা মিস করতেছো। তাহলে সেক্ষেত্রে এনিহাও তোমাদেরকে এটা ম্যানেজ করে নিতে হবে। এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, তোমরা হচ্ছে ইউটিউবে অনেকগুলা ভিডিও পাওয়া যায়, ওই ভিডিওগুলো দেখবা। ম্যাডামের লেকচার করার পরে ইউটিউবে ভিডিওগুলো দেখবা।
তারপর হচ্ছে তোমার বন্ধুদের সাথে আলোচনা করবা, কোনটা বুঝো নাই, কোনটা ভালো করে বুঝছো, বন্ধুদের সাথে আলোচনা করবা। এবং একই সাথে আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা নেওয়ার আগে অথবা যখন কলেজ শুরু হবে, নিজ নিজ কলেজে যে গুলা বা স্পেসিমেন গুলা তোমরা আগে একটা একটা গ্রুপ করে দেখে নেবা। যেমন বেসিক্যালি আমি যেটা করতাম, মনে করো আমাদের পরীক্ষার সামনে, তো আমরা কয়েকজন মিলে, বন্ধু বন্ধু মিলে হচ্ছে আমরা ক্লাসে যেতাম। ক্লাসে যাওয়ার পরে বললাম যে আমাদেরকে গুলা দেখাও, তখন আমরা নিজেরাই হচ্ছে ডিসকাস করে গুলা আবার দেখে আসতাম, অথবা স্পেসিমেন গুলা দেখে আসতাম। তাহলে তোমাদেরকে এখন এটাই, এই কাজটাই বেসিক্যালি অবশ্যই করতে হবে, যেহেতু টিউটোরিয়াল ক্লাস পাচ্ছ না। যদি তোমাদের পরীক্ষার রুটিনে কোনো মনে হয় একটা বেসকে রুটিন দিয়ে দিচ্ছে, যখন কলেজে আসবা তখন তোমরা যে অ্যানাটমি যে মামা বা খালা যারা থাকে, যারা এগুলা দেখাশোনা করে, তাদেরকে বলে তোমরা গ্রুপ করে করে অবশ্যই গুলা দেখে নেবে। এবং গুলা দেখা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলি, কারণ হচ্ছে আমরা যে গুলো আমাদের কলেজে আছে, ওই গুলো দেখে হচ্ছে আমরা পরীক্ষা দিব। এখন তুমি ইউটিউবে যে বিষয়টা দেখে শিখলা, সেই বিষয়টার সাথে তোমার কলেজের বিষয়টা নাও মিলতে পারে, অথবা তোমার কলেজে যে বিষয়টা আছে সেটার সাথে কোনো একটা পার্টস মিসিং থাকতে পারে, অথবা অনেকদিন হচ্ছে তো বিষয়গুলো কলেজে, সেক্ষেত্রে কোনো একটা পার্টস হচ্ছে ভালোভাবে বোঝা নাও যেতে পারে, সেক্ষেত্রে টিউটোরিয়াল ক্লাসের ইম্পর্টেন্স অনেক বেশি। কিন্তু তোমরা এখন যেহেতু পাচ্ছ না, কলেজ শুরু হওয়ার সাথে সাথে তোমরা গ্রুপ করে করে কলেজে যাওয়ার পরে বিষয়গুলো ভালো করে দেখে নিবা, এবং সেটা অবশ্যই করতে হবে তোমাদের। জি ধন্যবাদ ভাইয়া। আমরা অনেক হেল্পফুল কিছু সাজেশন ভাইয়ার কাছ থেকে পেয়েছি। আশা করছি সুধী মণ্ডলী আপনারা যে আমাদেরকে শুনছেন, নিশ্চয়ই ভাইয়ার সাজেশন গুলো বুঝতে পেরেছেন যে আমাদের ভাইবার জন্য আসলে ভিসেরা দেখাটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো যেহেতু আমরা এখন লকডাউনে বাসায় থেকে এটা করতে পারছি না, রিয়েলি ব্যাড লাক ফর আস এটা। সো কলেজ খুললে নিশ্চয়ই আমাদেরকে এই কাজটা সবার আগে করে ফেলতে হবে। করে ধন্যবাদ ফেলতে। ভাইয়া। আমরা একটু কমেন্ট সেকশনে যাওয়ার দেখবো, দেখি আমাদের বন্ধুরা কে কি লিখছেন আমাদের সম্পর্কে। তাসনিম ইলাহি পিঙ্কি আপু লিখেছেন, এমডি শাহজালাল, গ্রেট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু। নুসরাত আপু লিখেছেন, অল দ্য বেস্ট বোথ অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ নুসরাত নওশিন আপু। হাসিব সৃজন ভাইয়া লিখেছেন যে লুকিং গ্রেট টুগেদার, থ্যাংক ইউ সো মাচ হাসিব সৃজন ভাইয়া, প্লিজ বি সাপোর্ট লাইক দ্যাট। কৌশিক সাহা কাব্য ভাইয়া লিখেছেন, এমডি শাহজালাল ভাই, গ্রেট ইন্সপিরেশন ফ্রম ইউ। থ্যাংক ইউ। আমাদেরকে আরো অনেকেই ইনশাল্লাহ সাপোর্ট করে যাচ্ছেন। হোসনা মাহরা অপর্ণা লিখেছেন, ক্যারি অন নুরি জান্নাত, কিন্তু ক্যারি অন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। ফারজানা রুমি, নিহার রহমান, শাহা শিবলু, রিফাত খান, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বি সাপোর্ট লাইক দ্যাট। আপনারা আমাদেরকে কমেন্টে জানান আপনার কার কি প্রশ্ন আছে ভাইবার রিলেটেড, আপনাদের মনে যত ধরনের কনফিউশন, জিজ্ঞাসা, সবকিছু আমাদের গুণী ভাইয়াকে করেন, ভাইয়া নিশ্চয়ই আপনাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। ভাইয়া, আমরা ভাইবা বোর্ডে যখন যাব, সো ভাইবা যে এক্সাম যে স্টুডেন্টটা দিবে, সেই স্টুডেন্টের ওভারঅল অ্যাটিটিউডটা কেমন হওয়া দরকার, তার অ্যাপিয়ারেন্সটা কেমন হওয়া দরকার? হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন। আমরা যেহেতু ডাক্তার হব, এবং ডাক্তাররাই যেহেতু আমাদের ভাইবা নিচ্ছে, সেক্ষেত্রে আমাদের বিহেভিয়ার এবং আমাদের যে হচ্ছে একটা আহ, মানে আমাদের যে একটা মুড, এটা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এক্ষেত্রে আমার দ্বারা মানে এক্সামিন থাকবো, কিছু প্রোটোকল আমাদেরকে ফলো করতে হয়। যেমন হচ্ছে আমাদেরকে ড্রেস প্রোটোকল যেটা আছে, সে আমরা ড্রেস প্রোটোকলটা মেনে চলবো। তারপর হচ্ছে আমরা ঢোকার সাথে সাথে স্যারকে সালাম দিব, বসার পারমিশন নিব। স্যারের সাথে তর্ক করার মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। আমাদেরকে প্যানিকড হওয়া যাবে না, ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। এখন সবকিছুতে মনে করে ঢুকলাম, হুট করে বসে গেলাম, স্যারের পারমিশন নিলাম না, সালাম দিলাম না, এগুলা কিন্তু আমার একজন ডাক্তারের বিহেভিয়ার অথবা মেডিকেল স্টুডেন্টের বিহেভিয়ারের মধ্যে পড়তে পারে না। এই জন্য একজন স্টুডেন্টকে তার বিহেভিয়ারের পার্ট হিসেবে ড্রেস কোড সে ফলো করবে। সে একটু ভদ্রভাবে যাবে, যাওয়ার পরে সাথে সাথে হচ্ছে তোমার স্যারকে সালাম দিয়ে ঢুকবে, স্যারের কাছ থেকে জিজ্ঞেস করে পারমিশন নেবে। দেন হচ্ছে ওই যেটা বললাম, তুমি যদি প্যানিকড হয়ে যাও, প্যানিকড হলে অনেক কিছু তুমি মিস করে যাবা। আবার যদি ওভার কনফিডেন্ট হয়ে যাও, তাহলে টিচারও তোমাকে অনেক বেশি কোয়েশ্চেন করে নাজেহাল করার চেষ্টা করবে। ঠিক আছে?
তাহলে এক্ষেত্রে হচ্ছে ওভার কনফিডেন্ট হওয়া যাবে না, প্যানিকড হওয়া যাবে না, স্যারের সাথে তর্ক করা যাবে না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সাজেশনের জন্য। আমরা বুঝতে পারলাম তাহলে ভাইভাতে বোর্ডে গিয়ে আমাদেরকে নিজেদের অ্যাটিটিউডটা, স্যারদের সাথে আমাদের বিহেভিয়ারটা আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম। নিশ্চয়ই আমরা সবাই সেগুলো ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আহ ভাইয়া, এবার আমি আপনার কাছে জানতে চাইবো আমাদের অ্যানাটমির ২ টা পার্ট নিয়ে, এমব্রায়োলজি এবং হিস্টোলজি। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বেশিরভাগ স্টুডেন্টই অ্যানাটমির আর্টারি সাপ্লাই, ব্লাড সাপ্লাই নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই ২ টাকে সামহাউ কেন জানি না একটু হলেও এভয়েড করা হয়ে থাকে হয়তো। আমরা খুব বেশি হয়তো এমফাসাইজ টা করি না। তো ভাইয়া, আ একটা ভালো রেজাল্টের জন্য, আ কাঙ্ক্ষিত সফলতাটা অর্জন করার জন্য এই ২ টা সাবজেক্টে আমাদের কতটা ইম্পোর্টেন্স দেওয়া প্রয়োজন এবং আমরা এটা কিভাবে পড়তে পারি? আপনার মতে যদি একটু ব্যাখ্যা হ্যাঁ, করতেন ভাইয়া। হ্যাঁ, দেখো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য অ্যানাটমি পুরোটাই হচ্ছে অ্যানাটমি। এখানে তোমাকে এমব্রায়োলজি বাদ দেওয়ার কোনো স্কোপ তোমার কাছে নাই, হিস্টোলজি বাদ দেওয়ার কোনো স্কোপ তোমার কাছে নাই। যারা অ্যানাটমি ভালো করতে চাও তাদেরকে রিটেনেও ভালো করতে হবে, ভাইভাতেও ভালো করতে হবে, প্র্যাকটিক্যালও ভালো করতে হবে। এখন বেসিক্যালি আমাদের হয় কি, হিস্টোলজি পার্ট এবং হচ্ছে এমব্রায়োলজি পার্টটা যে কোনো কারণে কলেজেও কম পড়ানো হয়, আমরাও সেটা কম পড়ি। কিন্তু এই দুইটা পার্টের ক্ষেত্রে একটু হচ্ছে ডিফারেন্সটা আমি তোমাকে বলি। সাপোজ এমব্রায়োলজি এবং হিস্টোলজিতে রিটেনে হচ্ছে আমাদের কোয়েশ্চেন গ্রুপ এ এবং গ্রুপ বি তে আসে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে রিটেন কোয়েশ্চেন বিধি আমরা হচ্ছে মেইন বুক থেকে অথবা কোয়েশ্চেন ব্যাংক থেকে পড়ে নেই। কিন্তু ভাইবার ক্ষেত্রে হচ্ছে ডিরেক্টলি সেরকম কোনো কোয়েশ্চেন আসে না। বাট এমব্রায়োলজি থেকে কিছু কোয়েশ্চেন তোমাকে ভাইবে ফেস করতে হবে, হিস্টোলজিতেও ফেস করতে হবে। এখন আমি তোমাকে একটু বলে দিই তুমি এমব্রায়োলজিতে কিরকম কোয়েশ্চেন গুলো ফেস করবা। সাপোজ আমি তোমাকে বলি, তুমি মনে করো লিভারের বিষয়টা মনে করো তোমাকে টিচার ধরলো, লিভার থেকে তোমাকে কোয়েশ্চেন করলো। এখন তোমাকে আলাদা করে এমব্রায়োলজি থেকে কিছু কোয়েশ্চেন করা হবে না। সাপোজ যেটা যেরকম দেখো তোমার এমব্রায়োলজিতে কিন্তু রিটেনে কোয়েশ্চেন আসে, ভাইভাতে কিন্তু সম্পূর্ণ সেরকম ডিফারেন্ট না। ভাইভাতে হচ্ছে তোমাকে যে বিষয়টা বা যে স্পেসিমেনটা দিচ্ছে সেটার এমব্রায়োলজিটা জানতে চাওয়া। আমি তোমাকে একটু বলে রাখি একটা এক্সাম্পল দিয়ে। যেমন তোমাকে লিভার থেকে কোয়েশ্চেন ধরলো, এখন লিভার থেকে বেশ কিছু কোয়েশ্চেন করার পরে তুমি সবগুলা পারলা, দেন স্যার ওটার এমব্রায়োলজির দিকে যাবে। যেমন তোমাকে বললো যে লিভারের ডেভেলপমেন্টটা বলো। এখন তোমাকে লিভারের ডেভেলপমেন্ট শুরু থেকে একদম শেষ করে গুছিয়ে সবকিছু বলা কিন্তু তোমার দরকার নাই। তোমাকে টু দা পয়েন্টে কিছু জিনিস তোমাকে বলতে হবে। সাসেস তোমাকে বললো যে লিভার কোথায় থেকে আসে, ফোরগার্ড থেকে আসে, এটা তুমি বললা। আর একটা ধরতে পারে একটোদাম থেকে আসে, এন্ডোদাম থেকে নাকি মেসোডাম থেকে, এটা তুমি বলতে পারলা। আরেকটা কোয়েশ্চেন তোমাকে ধরতে পারে, এটা হচ্ছে কোন স্পেসিফিক, মানে স্পেসিফিক পয়েন্টটা বলা, লিভার কোথা থেকে আসে। যেমন তুমি বললে হেপাটিক বার্থ থেকে আসে। এই কোয়েশ্চেন গুলোই কিন্তু আমাদের বায়োলজি। বুঝতে পারছো? একইভাবে জি তোমাকে ভাই। হার্টে গেল। হ্যাঁ, একইভাবে তোমাকে সাপোজ হার্টে গেল, হার্টের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। যেমন হচ্ছে তোমাকে রাইট হার্ট কোথায় থেকে আসে, লেফট হার্ট কোথায় থেকে আসে, সেরকম, অথবা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কোথায় থেকে ডেভেলপ হয়, সেরকম একটু আলাদা আলাদা শর্ট কোয়েশ্চেন গুলো তোমাকে ধরতে পারে। এই জন্য হচ্ছে এগুলো একটু মনে করো, যে বিষয়টা তুমি পড়বা, সাপোজ মনে করে লিভার পড়লা, তাহলে লিভার কি একটোডাম থেকে আসে না এন্ডোডাম থেকে আসে নাকি মেসোডাম থেকে আসে, এটা তুমি জেনে রাখলে এজ এ পার্ট অফ এমব্রায়োলজি। অথবা এটা কোন বার্ড থেকে আসে, এটাও জেনে রাখলে এজ এ পার্ট অফ এমব্রায়োলজি। এমব্রায়োলজির কোয়েশ্চেন গুলো কিন্তু সেরকমই হয়। আবার দু একটা কোয়েশ্চেন কিন্তু রিটেনের সাথে মিল রেখে ভাই ভাইও আসে। যেমন নাকি হচ্ছে তোমার নিউরাল টিউবের ফরমেশনটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম রিটেনে আসে, হার্ট টিউবের ফরমেশনটা মোস্ট অফ দ্য টাইম রিটেনে আসে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু টিচাররা চাইলে ভাই ভাতেও ধরতে পারে। তুমি মনে করো হার্ট পড়তেছো অথবা হচ্ছে কিডনি পড়তেছো, তাহলে কিডনি কোন গার্ড থেকে আসে, অথবা কোন একটোডাম মেসোডাম অথবা এন্ডোডাম কোথায় থেকে আসে, এগুলো তোমাকে জানতে হবে এজ এ পার্ট অফ এমব্রায়োলজি। ধন্যবাদ ভাইয়া। আমরা আশা করি কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে গেছি যে হ্যাঁ, আমাদেরকে আসলে সবকিছুতেই সেম ফোকাসটা রেখেই আমাদের প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন। আমরা ভাইয়া কমেন্ট সেকশনে একটা কোশ্চেন পেয়েছি। তামান্না তাসনিম জেসি জানতে চেয়েছে যে প্রফে কি অলওয়েজ ইংলিশে আনসার দেওয়াটা ইম্পর্টেন্ট, নাকি আমরা আমাদের মতো সহজ করে বাংলায় হয়তো সুন্দর করে আরো বুঝিয়ে দিতে পারি? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেহেতু
আহ, আমাদের পড়া তো ইংলিশ ভার্সনে, তাই না? সো একদম সম্পূর্ণ যে বাংলা কথাই বলবো তা কিন্তু না, যেহেতু মেডিকেল সায়েন্স। আবার সম্পূর্ণ যে তুমি ইংলিশে বলবো তা কিন্তু না। তোমাকে টিচাররা কোয়েশন করার সময়ও বাংলা ইংরেজি মিলাই বলে, এবং তুমি অ্যান্সার দেওয়ার সময় সেইভাবে বলবা। মানে টিচাররাও যে মানে 100% আমাদের সাথে ইংলিশে কথা বলবে ভাইবা বোর্ডে, তা কিন্তু না। টিচাররাও আমাদেরকে বাংলা ইংলিশ মিলাই হচ্ছে কোয়েশ্চেন করে, এবং আমরাও হচ্ছে বাংলা ইংলিশ মিলাই হচ্ছে অ্যান্সারটা দিই। তবে যতটুকু বাংলা একটু কম বলা যায় বেটার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা আমাদের বন্ধু নিশ্চয় বুঝতে পেরেছে যে আসলে টিচারের কোশ্চিনের ওপর ডিপেন্ড করেই আমাদেরকে হ্যাঁ, অ্যান্সারটা হ্যাঁ। আসলে সাপ্লাই দিতে হবে। তিনি যদি বাংলায় করেন তাহলে আমরা হ্যাঁ বাংলায় বলতেই পারবো। বাট যেহেতু বেসিক্যালি আমাদের পড়াশোনাটা ইংলিশ মিডিয়াম, সো আমাদেরকে ইংলিশে একটু বেশি ডেভেলপ করা ট্রাই করা উচিত। আহ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই যারা আমাদের লাইভ সেশন গুলো হয়তো প্রথম থেকে জয়েন করতে পারেননি, কিছুটা মিস করে গেছেন। চিন্তার কোনো কারণ নেই। আমাদের এক্সিস ডেন্টাল স্কুলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের সেশন গুলো সবগুলোই আপলোড করা হচ্ছে। আমাদের প্রিভিয়াস অনেকগুলো সেশন সেখানে আছে, অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা আছে, ক্লাস আছে। আপনারা সবাই সেখানে যাবেন, ভিজিট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের প্রয়োজনীয় যে টপিকস গুলো নিয়ে আপনি জানতে চাচ্ছেন ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া, আমরা নেক্সট কোশ্চিনে যাই। আমাদের ভাইয়া বোনসের যে মরফোলজিটা আছে, মরফোলজিতে ভাইয়া আমরা আসলে কিভাবে ডেভেলপ করতে পারি? হ্যাঁ, বোনসের কথা যেহেতু বললাম, আমি তোমাকে একটু বিস্তারিত ভাবে বলি। জি এখন ভাই, অবশ্যই। আমাদের অ্যানাটমি হচ্ছে হার্ড পার্ট আর হচ্ছে সফট পার্ট। আমাদের হার্ড পার্টে কিন্তু রিটেনে খুব কম কোয়েশ্চন আসে, বা আসে নাই বললেই চলে। বাট ভাইভাতে জি হচ্ছে আমাদের হার্ড পার্টের উপরে 50 মার্ক। এই জন্য আমাদের, তুমি বুঝতেই পারছো, বোনসের উপরে আমাদের একটা স্পেশাল জোর দিতে হবে। ঠিক আছে? জি ভাই। তাহলে আমাদের কি কি বোনস আছে, তোমার পড়ালেখার একটা সিস্টেম হচ্ছে শুধুমাত্র পড়তেই থাকবা না, বা তোমাকে আগে গুছাই নিতে হবে আমি কি কি পড়বো। আগে আমি কি কি পড়বো এটা গুছাই নেওয়ার পরে দেন হচ্ছে তুমি পড়বা। আগে পড়াটা স্টার্ট করে দেবে না। মনে করো তুমি, তোমার এই পরীক্ষাটা কালকে, অথবা এই টপিকসটা তোমার কালকে আইটেম, অথবা কালকে কার, তুমি আগে সাজায় নেবে হচ্ছে তোমাকে কি কি পড়তে হবে। সাপোজ একটা বোনস যখন তুমি পড়বা, তোমাকে সেখানে কয়েকটা জিনিস তোমাকে পড়তে হবে একদম পারফেক্ট প্রিপারেশনের জন্য। তুমি একটা বোনস যেহেতু পড়লা, তোমাকে প্রথমে জানতে হবে বোনসটার নাম কি, এবং বোনসটার যে অ্যানাটমিক্যাল পজিশন সেটা তোমাকে জানতে হবে, এবং এটার অ্যাটাচমেন্ট জানতে হবে, এটার রিলেশন জানতে হবে, এবং এই বোনসটা কোন কোন বোনসের সাথে আর্টিকুলেশন হয় সেটা জানতে হবে, এবং এটা কি কি জয়েন্ট ফর্ম করে সেটা তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে তোমাকে মরফোলজির জন্য হচ্ছে তোমাকে এই বোনসটার ওসিফিকেশন জানতে হবে, এবং এটা ডেভেলপমেন্ট জানতে হবে। তুমি যদি সফট পার্টের ক্ষেত্রে ভীতু হও, যত বা সফট পার্ট যেহেতু অনেক বেশি কোয়েশ্চেন বা অনেকগুলো বোনস, সেক্ষেত্রে তোমাকে একটা পার্টিকুলার বোনস তুমি যেটা পড়বা সেই বোনসটা নেওয়ার পরে আগে বোনসের টাইপ, কি ধরনের বোনস, বোনসটার নাম, এটা কোন কোন অ্যাটাচমেন্ট আছে, কি কি রিলেশন আছে, এবং এটা হচ্ছে কি কি জয়েন্ট ফর্ম করে, এবং ওই বোনসটার হচ্ছে হিস্টোলজি। এই জিনিসগুলো যদি তুমি জানো, তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন কমপ্লিট। একটা সেপোজ আমি একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি ম্যাক্সিলার বোনটা পড়লা। ম্যাকজেলের কি কি অ্যাটাচমেন্ট আছে, কি কি প্রসেস আছে, কি কি আর্টিকুলেশন আছে, সবগুলো তুমি জানো। কিন্তু একটা সহজ কোয়েশ্চন তোমাকে স্যার বললো যে ম্যাকজেলের এটা কি ধরনের বোনস, সেটা তুমি পারলা না, তাহলে তো হবে না। ওইটাই তো সবচেয়ে বেশি সহজ কোয়েশ্চন ছিল। এই জন্য একটা বোনস থেকে কি কি পড়বে সেটা তুমি আগে হচ্ছে একটু সিরিয়াল করে নেবা। ঠিক আছে? এভাবে তোমাকে পড়তে হবে। মনে করে এটা কয়টা প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, কয়টা সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার, অথবা এটা কি ধরনের জয়েন্ট ফর্ম করে, কোথায় প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট আছে, কোথায় সেকেন্ডারি কার্টিলেজেনাস জয়েন্ট আছে, কোথায় সাইনোভিয়াল জয়েন্ট আছে, সবগুলা কিন্তু জানতে হবে। এই জন্য আমাদের ক্ষেত্রে হাত পাটা খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে আমাদের হার্ড পার্ট বোনসের উপর কতটা এমফেসাইজ করা প্রয়োজন রিটেন প্লাস ভাইবা দুটাতেই ওভারকাম করার হ্যাঁ। জন্য। তো আমরা একটু কমেন্ট সেকশন দেখবো আবারও। নিহার রহমান বলছেন রিয়েলি ইনফরমেটিভ সিজন গোয়িং অন। থ্যাংক ইউ সো মাচ নিহার রহমান। সালাউদ্দিন শিবলু বলছে সিরিয়াসলি ইম্পর্টেন্ট লাইভ ফর আস। ওকে সালাউদ্দিন শিবলু, স্টে কানেক্টেড উইথ আস টিল দ্য এন্ড।
I'm requesting everyone to stay connected with us. আমরা ভাইয়ার কাছে আরো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করব, আরো অনেক কিছু জানতে চাইবো। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের যে জানার বিষয়গুলো আছে সবকিছু আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠান। আমরা নিশ্চয়ই সেগুলো ভাইয়ার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আহ, আমরা আরো কিছু কমেন্ট দেখতে পারি এখানে। সাইয়েদা আইরিন বৃষ্টি আমাদের শাহজালাল ভাইয়াকে অল দ্য বেস্ট জানিয়েছেন। থ্যাংক আরো ইউ। জানিয়েছেন আহনাফ রহমান, আসসালামু আলাইকুম ভাই, ভেরি বেস্ট ওয়ালাইকুম উইশেস আসসালাম। এমডি শাহজালাল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাইয়েদা আইরিন বৃষ্টি আবারও বলছেন, both of you are doing great, thank you so much সাইয়েদা আইরিন বৃষ্টি আপু, stay connected with us. ঠিক আছে ভাইয়া, আমরা আমাদের নেক্সট কোশ্চেনের দিকে আগাই। ভাইয়া এইবার একটা সবচেয়ে ইন্টারেস্টিং কোশ্চেন আর কি আমাদের জুনিয়রদের জন্য। আমরা তো কার টার্মের আগে ধরেন যে ছোট ছোট প্রিপারেশন থাকে, আমরা অনেক টাইম নিয়ে কভার করে ফেলতে পারি। হ্যাঁ প্রফ তো আসলে একটা অনেক মানে বিশাল একটা ব্যাপার, অনেক ভাস্ট সিলেবাস, অনেক 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 বেশি পড়া। তো আমি ভাইয়া জানতে চাইবো আপনার কাছে, প্রফের এক্সামের এক্স্যাক্টলি আগের রাতের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব? আচ্ছা শোনো, আমি তো ঢাকা ডেন্টালে পড়ি এবং এখানে হলেই থাকি। তো আমরা জি বেসিক্যালি ভাইয়া। দেখো, আমরা যখন ছোটবেলায় বা মানে কলেজে বা স্কুলে যখন ছিলাম, তখন আমাদেরকে টিচাররা বলতো, বাবা মারা বলতো, কালকে পরীক্ষা, সকাল সকাল ঘুমে যাও, সকাল উঠে আবার পড়ো। এখন বেসিক্যালি এখন কিন্তু সত্যি বলতে আমার ক্ষেত্রে এখন সেটা হয় না। তো পরীক্ষার আগের দিন সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি যেহেতু এখন হলেই থাকি, এমন একটা পরিবেশ হতে সৃষ্টি হতে পারে আমি পরীক্ষার আগের দিন নাও মানে পড়ার টাইম নাও পেতে পারি। সেরকম একটা কন্ডিশন তো আসতেই পারে, তাই না? মানে এমন হয়ে গেল যে তোমার পরীক্ষার আগের দিন তোমার যে কোনো একটা বিপদ হয়ে গেল, অথবা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যামিলি প্রবলেম হয়ে গেল। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যেটা করতাম, আমি অলওয়েজ ট্রাই করতাম হচ্ছে পরীক্ষার একদিন আগে, মিনিমাম একদিন আগে, অথবা মিনিমাম পরীক্ষার রাতের আগের দিন আমার সব পড়া কমপ্লিট হয়ে যায়। কারণ ওই যে আমি একটা চিন্তা করে রাখতাম, যদি ওই টাইমে যদি আমি কিছু পড়তে নাও পারি তাহলে আমি কি করব। তবে ওই রাতটা হচ্ছে আমি একদিন আগে পড়া ক্লিয়ার করে ফেলতাম। ওই রাতে হচ্ছে আমি ধরো তবে একটা দুইটা মধ্যে হচ্ছে ঘুমাই যাই, যে সকাল হতে আবার হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিকস গুলা বা যেগুলো হচ্ছে ওই যে তোমাকে বলতাম কিছু কোয়েশ্চেন আমি লিখে রাখি, ওই কোয়েশ্চেন গুলো হচ্ছে আমি আবার একটু পড়তাম। কিন্তু আমি আমার টোটাল প্রিপারেশনটা মিনিমাম একদিন আগে শেষ করতাম। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আমরা বুঝতে পেরেছি যে আমাদের আসলে আগের রাতে খুব বেশি প্রেসার নিয়ে প্যানিকড হয়ে গেলে আসলে হ্যাঁ প্রবলেম। আমাদেরকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পড়াগুলো কভার করে রাখতে হবে। আর হ্যাঁ, ভাইয়া যেমনটা নির্দেশনা দিয়েছেন আমাদের যে প্রিভিয়াস এক্সাম গুলো, আমাদের কার্ড এক্সাম, টার্ম এক্সামের যে কোশ্চিন গুলো, এগুলো আমরা সবাই ইনশাল্লাহ কালেক্ট করে রাখবো, আমাদের কালেকশনে রাখবো। এন্ড আমরা এগুলোই হয়তোবা অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিছুটা ওভারভিউ দেখে নিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আহ, ভাইয়া, আপনার কাছে এবার আমি একটা ইন্টারেস্টিং কোশ্চেন করব, যেটা হচ্ছে আমরা ভাইবা বোর্ডে বসলাম, দেখা যাচ্ছে কোনো কোশ্চিন আমরা পারলাম না, হয়তো আমাদের জানা নাই, বা ওই টাইমে হয়তো ভুলে গেছি। তো সেই হুম। মুহূর্তটা আমরা ভাইয়া যারা ইন্টারনাল এক্সটার্নাল থাকবেন তাদের সাথে আসলে কিভাবে ফেস করব? আমরা কি মানে হ্যাঁ চুপ করে বসে থাকবো, না আমরা একদম ফ্র্যাঙ্কলি বলে দিব যে সরি স্যার, আমার আসলে কোশ্চিনের আনসারটা জানা নেই? হ্যাঁ, এক্ষেত্রে দেখো, তুমি যখন অ্যানাটমি পরীক্ষা দিতে চাচ্ছ, যে আমার পরীক্ষা নিচ্ছে অথবা যে তোমার পরীক্ষা নিচ্ছে, উনি কিন্তু আমার চেয়ে অনেক বেশি জানে, এবং আমি যে ওনার জি চেয়ে খুবই কম জানি, সেটা কিন্তু স্বাভাবিক, সেটা উনিও বুঝে আমিও বুঝি। সেক্ষেত্রে জি ওনার অনেক কোয়েশন তুমি পারবা না। তবে তুমি, স্যার আমি এটা পড়ি নাই, স্যার আমি এটা পারবো না, স্যার আমি এটা জানি না, এই তিনটা শব্দ তুমি উচ্চারণ করবে না, বুঝছো? মানে পারবো না স্যার, জানি না স্যার, পড়ি নাই স্যার, ওইভাবে বলা আমার মতে উচিত না। তাহলে তোমাকে একটা কোয়েশ্চেন যদি তুমি না পারো, তোমাকে বিনয়ের সাথে বলতে হবে, স্যার আমাকে একটু টাইম দিলে বা ওটা আমি পারতে পারি, এরকম। তো মনে করো তুমি বললা যে স্যার আমি কোয়েশ্চেনটা একটু টাইম নিয়ে আমাকে বলতে হবে। সেক্ষেত্রে তোমার দুইটা কন্ডিশন হতে পারে, মনে করো তোমাকে টিচার টাইম দিল, মনে করো সেক্ষেত্রে যদি টাইম দেয়, তাহলে তুমি খুব বেশি একটা টাইম কিল করতে পারবা না। মানে তোমাকে চেষ্টা করতে হবে যাতে তুমি অল্প টাইমের মধ্যে অ্যান্সারটা মনে করে টিচারকে দিতে পারো। আর যদি মনে না করতে পারো, তাহলে স্যারকে বিনয়ের সাথে বলে দেবে, সরি স্যার, এই মুহূর্তে এটা আমি
মনে করতে পারছি না। আবার স্যার যদি তোমাকে টাইম না দিয়ে নেক্সট কোয়েশ্চেনে চলে যায় তাহলে তো ভালোই, আর কোনো সমস্যা নেই। তবে সরাসরি স্যার এটা আমি পড়ি নাই, স্যার এটা আমি পারবো না, স্যার এটা আমি জানি না, সরাসরি ওই কথাগুলো বলা আমার মনে হয় ঠিক না। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে হ্যাঁ, একদম চুপ করে থাকলেও চলবে না। বাট আমাদেরকে একটু হ্যাঁ, ডিসেন্ট ওয়েতে স্যারকে বলতে হবে যে, "স্যার ইনশাআল্লাহ আমাকে একটু টাইম দিলে আমি ইনশাআল্লাহ এটা পড়ে ফেলতে পারবো, কভার করে নিতে পারবো ইনশাআল্লাহ।" হ্যাঁ, ভাইয়া, আপনার কাছে আমি এবার জানতে চাইবো, আপনি তো অ্যানাটমিতে অলরেডি আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সফলতা অর্জন করেছেন। তো ভাইয়া, আপনি কি অ্যানাটমিটা আ রেগুলার পড়তেন? নাকি দেখা যাচ্ছে যে শুধু আইটেমের আগের রাতগুলোতে আইটেমের পড়াগুলো কভার করে ফেলছেন? হ্যাঁ। দেখো, রেগুলার বলতে অ্যাকচুয়ালি আমি পড়াশোনায় সত্যি বলতে আমি রেগুলার ছিলাম না। যেটা আমি আমার ব্যাপারটা বলতেছি, বাট পড়াশোনায় সবার একটু রেগুলার থাকা উচিত। যেমন নাকি হচ্ছে আমি অন্যান্য সাবজেক্টে চেয়ে অ্যানাটমিতে একটা বেশি পড়তাম, সেটা সত্য। কিন্তু এভরিডে যে অ্যানাটমি পড়তে হবে অথবা অনেক বেশি অ্যানাটমি পড়তে হবে তা কিন্তু না। কিন্তু আমি অ্যানাটমি একটু বেশি পড়তাম। আর আইটেম গুলো মোস্ট অফ দ্য আইটেম হচ্ছে আগে থেকে ক্লিয়ার করে রাখছিলাম। মানে এমন না যে তুমি যদি অনেকগুলো আইটেম তুমি জমাই রেখে পেলো অথবা অনেকদিন তুমি অ্যানাটমি না পড়ো তাহলে তোমার কাছে কিন্তু অ্যানাটমি কঠিন হয়ে যাবে। কিন্তু তুমি যদি অ্যানাটমি যদি রেগুলারলি পড়ো অথবা রেগুলারলি আইটেমটা দাও, ওই যে তোমার একটা সুবিধা হবে, টিচার তোমাকে আইটেমে কোন কোয়েশ্চেন গুলো পড়লো অথবা আইটেম দেওয়ার সময় তোমাকে টিচার বলে যে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভাইবার সময় তোমাদেরকে ধরতে পারে। আইটেম দেওয়ার সুবিধা হচ্ছে এটাই। মানে আইটেম যে তোমাকে ম্যান্ডেটরি রেগুলার 100টাই 100টা তোমাকে ক্লিয়ার করতে হবে সেটা কিন্তু সেরকম না। অথবা আমাদের তো অনেক কাজ থাকে অথবা অনেক প্রবলেম হইতে পারে, কেউ অসুস্থ হইতে পারে, তাই না? সেই হিসেবে তো প্রত্যেকটা আইটেম যে একেবারে টাইমলি ক্লিয়ার কেউ করতে পারবে এরকম না। কিন্তু তোমাকে নির্দিষ্ট সময়ের আগে অথবা তোমাকে যে সময়ে ক্লিয়ার করতে হবে এর আগে কিন্তু তোমাকে তোমার পড়াটা ক্লিয়ার করে নিতে হবে। মানে আইটেম ক্লিয়ার করার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পড়াটা ক্লিয়ার করা। তবে আইটেম দিলে একটা উপকার হয়, ওই যে টিচাররা বলে দেয় এই কোয়েশ্চেন গুলো একটু ভালো করে পড়বা, এটা ইম্পর্টেন্ট, এটা মেন পরীক্ষায় আসে, এই জন্য আইটেম রেগুলার দেওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা সবাই বুঝতে পেরেছি যে আমাদের আইটেম ক্লিয়ার করাচ্ছে নিজেদের পড়াটা, নিজেদের জানাটা হ্যাঁ, আসলে হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট। আর বেশি আইটেম থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আমাদের টিচারদের থেকে গাইডলাইনটা পেয়ে যেতে পারি যে কোন, কোন ইম্পোর্টেন্ট আসলে আমাদের আ প্রফ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। সো আমরা সেগুলো একটু স্পেশাল ভাবে টুকে রাখতে পারি। দেন যাতে পরে আমরা এটার উপর আরেকটু বেশি গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিতে পারি। আহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এভরিওয়ান, আমি সবার মনোযোগ এবার একটু অ্যাটেনশন করব। কারণ আ আজকের লাইভের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আমি এখন করতে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় গেস্ট মোহাম্মদ শাহজালাল ভাইয়াকে। সো ভাইয়া, আপনি যেহেতু একটা মাইলফলক পার করে এসেছেন আ অনার্স পাওয়া এবং সেটা এসডিএম এবং অ্যানাটমি দুইটা কঠিন সাবজেক্টে ৪ টি খানি কথা না নিশ্চয়ই। তো আমি ভাইয়া আপনার কাছে জানতে চাইবো যে এই যে এই মাইলফলকটা পার করার পিছনে নিশ্চয়ই আপনার কিছু স্পেশাল টেকনিক ছিল। সো ভাইয়া, আপনি প্লিজ যদি আমাদের সাথে সেগুলো একটু শেয়ার করতেন আপনার জুনিয়রদের জন্য, হ্যাঁ, আপনার অনুসারীদের জন্য। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা তোমার একটা আমার মনে হয় খুবই ভালো কোয়েশ্চেন। পড়াশোনায় যদি কেউ যদি একটু চালাক না হয়, কেউ যদি একটু টেকনিক্যাল না হয়, তাহলে কিন্তু পড়াশোনাটা তার কাছে অনেক কঠিন বলে মনে হবে, বিশেষ করে অ্যানাটমিটা। অ্যানাটমিটা হচ্ছে আমাদের একটা ভিজুয়াল মেমোরির মধ্যে নিয়ে আসতে হবে। যদি অ্যানাটমিটা পড়তে না জানি তাহলে অ্যানাটমিটা আমার কাছে কঠিন। আমি যদি পড়তে জানি তাহলে অ্যানাটমিটা আমার কাছে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল দিয়ে বলি, আমাদের অ্যানাটমিতে মোস্ট অফ দ্য প্রবলেম হয় কোথায়? অতগুলা বিসেরা, কোন বিসেরা ব্লাড সাপ্লাই কিরকম কিভাবে মনে রাখবো? কোন বিসেরার নার্ভ সাপ্লাই কিরকম? আর কোন বোনসে কি কি অ্যাটাচমেন্ট আছে? এগুলো আমাদের মনে রাখা অনেক কঠিন। সেক্ষেত্রে তোমাকে একটু একটু হচ্ছে চালাক হইতে হবে অথবা একটু টেকনিক্যাল হইতে হবে। ফর এক্সাম্পল আমি তোমাকে বলে রাখি, আমাদেরকে মনে করো হার্ট আছে, লাংস আছে, স্টোমাক আছে, ঠিক আছে? এগুলা হচ্ছে নার্ভ সাপ্লাই আমাদেরকে তো অবশ্যই শিখতে হয়। তাহলে তোমাকে একটু নার্ভ সাপ্লাই শেখার সময় তুমি যদি একটু টেকনিক হো তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারবে। আমি তোমাকে একটু বলে রাখি কিভাবে। মনে করো আমাদের হার্টের নার্ভ সাপ্লাইটা আমাদের ধরলো, তাহলে আমরা নার্ভ সাপ্লাই পরীক্ষায় বলি কি প্যারাসিম্পেথেটিক, ভ্যাগাস আর হচ্ছে সিম্পেথেটিক। এখন প্যারাসিম্পেথিকটা কতটুকু পর্যন্ত ভ্যাগাস হবে সেটা যদি আমরা আগে থেকে জেনে রাখি তাহলে ওই পয়েন্টের পরে আমরা আর ভুল করব না। এবং সিম্পেথেটিকটা হচ্ছে আমাদেরকে দেখা যাচ্ছে আমাদের বাটিব্রার সাথে একটা রিলেশন আছে, ওই রিলেশনটা তোমাকে খুঁজে বের করতে হবে।
যেমন নাকি তুমি বই করলেই দেখতে পারবা তোমার হার্টের যে ব্লাড সাপ্লাই সেটা আই থিঙ্ক T1 থেকে T5 স্পাইনাল কর্ডের যে সিমপ্লেক্স পর্যন্ত। তাহলে তুমি এটা শিখলা, শেখার পর তুমি যদি লাংসে পড়তে যাচ্ছ, তোমাকে ভাবতে হবে হার্ট এসে লাংস একটু করে ডাউনে, তাই না? তাহলে কি হবে? তাহলে তার সিম্পাথেটিক সাপ্লাইটা ভার্টিব্রাল লেভেলটা আরেকটু বেশি হইতে পারে। তাহলে কত পর্যন্ত যাইতে পারে? 5 অথবা 6 পর্যন্ত যাইতে পারে। হ্যাঁ, এবার আসো আরো নিচের হচ্ছে বিচারের ক্ষেত্রে আসো। হার্ট গেল, লাং গেল, মনে করো সাপোজ স্টোমাক আসলো, তাহলে আমাকে বুঝে নিতে হবে, আমার যেহেতু মনে রাখতে কষ্ট হচ্ছে আমাকে একটু টেকনিক্যাল হইতে হবে। তাহলে আমার হার্ট এর ক্ষেত্রে ছিল সাপোজ দেখো T1 থেকে T5, লাংস এর ক্ষেত্রে ছিল মনে করো T6 পর্যন্ত ছিল। তাহলে স্টোমাক তো আমার আরো নিচে, তাহলে স্টোমাক ভার্টিব্রাল যে অথবা যে সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাইটা যে ভার্টিব্রাল লেভেল অনুযায়ী আরো বেশি হবে। সেক্ষেত্রে তুমি বই করলেই দেখতে পারবে এটা T5 থেকে T12। তাহলে দেখো তুমি উপরের যে বিসেরা গুলা সেক্ষেত্রে হচ্ছে আমার কাছাকাছি বা কাছের যে ভার্টিব্রাল লেভেলের সাথে মিল। আমি আরো যত নিচে নামতেছি ভার্টিব্রাল লেভেলও বাড়তেছে কিন্তু, যেমন স্টোমাকের ক্ষেত্রে কত আসলো T5 থেকে T12। তাহলে তুমি আরো নিচে নামো, লাম্বারে আসো, তাহলে ওইখানেও দেখবে যে তোমার আরো নিচে যাবে, L3 L2 দিকে যাবে। এটা হলো তোমার সিম্প্যাথেটিক সাপ্লাই ক্ষেত্রে গেল। এখন তুমি আসো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। এখন আমরা সব বিচারা গুলার ক্ষেত্রে দেখি কি প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাস, প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাস, প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাস। আসলে কিন্তু সম্পূর্ণরূপে সেরকম না। ভ্যাগাস সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমাদেরকে ভাবতে হবে কতটুকু পর্যন্ত প্যারাসিম্প্যাথেটিক ভ্যাগাস। সেটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলনের রাইট 1/3 খুব সম্ভবত, অথবা লেফট 1/3 পর্যন্ত। হ্যাঁ, এখন তুমি ওই নিউজটা হচ্ছে তুমি জানলা, ওই স্পেসিফিক পয়েন্টটা তুমি জানার, যেহেতু জেনে গেলা, তাহলে তুমি অবশ্যই এখন ইজিলি বলে দিতে পারো হার্টের প্যারাসিম্পেথেটিক হচ্ছে ভেগাস, লাং এর প্যারাসিম্পেথেটিক ভেগাস, কিডনির ভেগাস। কিন্তু যখন এমন একটা বিষয় তোমাকে ধরলো যেটা হচ্ছে ওই ট্রান্সভার্স কোলনের ওই 1/3 এর পরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর ভেগাস হবে না। কেন? তুমি তো জানো কতটুকু পর্যন্ত ভেগাস। এই টেকনিকটা হচ্ছে তোমাকে অ্যাপ্লাই করতে হবে নার্ভ সাপ্লাই ক্ষেত্রে। এখন আসো আরেকটা জায়গায় আমরা ভুল করি, সেটা হচ্ছে ব্লাড সাপ্লাই। আমরা ব্লাড সাপ্লাই ও নার্ভ সাপ্লাই যেরকম ভুল করি, ব্লাড সাপ্লাই তো সেরকম একেবারে ভুল করি। কিন্তু এটা হচ্ছে আমরা বিচারার সাথে নামের মিল রেখে একটা আমরা সম্পর্ক খুঁজে পাই। যেমন তুমি দেখো, আমাকে জিজ্ঞেস করলো কি লাংসের ব্লাড সাপ্লাই তুমি বলো। তাহলে লাংস যেহেতু একটা রেসপিরেটরি অর্গান, আর এখানে হচ্ছে লাংস এর ক্ষেত্রে পালমোনারি শব্দটা লাংসের সাথে রিলেটেড, তাহলে আমরা বলতেই পারি এখানে পালমোনারি আর্টারি আসবে। অথবা রেসপিরেশনের যেহেতু রিলেশন আছে, তাহলে ব্রঙ্কিয়াল আর্টারি আসবে। তাহলে এগুলো মিল রেখে তো পড়া যায়। আবার তুমি মনে করি কিডনিতে গেলা, তাহলে কিডনি হচ্ছে রেনাল শব্দ থেকে আসলো, তাহলে রেনাল আর্টারি। তাহলে সেটা আমরা ইজিলি পাচ্ছি। দেখো এই ওয়ার্ড গুলোর সাথে সাথে মিল রেখে হচ্ছে আমাদের সম্পর্কটা খুঁজতে হবে। সাপোজ মনে করো তোমাকে হার্টের সাথে ধরলো, তাহলে হার্টের হচ্ছে মেন আমরা কি বলি, কোরোনারি শব্দটা হচ্ছে হার্টের সাথে রিলেটেড, তাহলে আমরা বললাম যে কোরোনারি আর্টারি। কিন্তু এই ক্ষেত্রে বাইবের ক্ষেত্রে হচ্ছে এইভাবে হচ্ছে আমাদেরকে রিলেশন গুলা খুঁজে খুঁজে আমাদেরকে পড়তে হবে। শুধু যদি মুখস্থ করে যায় তাহলে আমাদের কঠিন হয়ে যাবে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু সাজেশন ভাইয়ার কাছ থেকে পেয়েছি। আহ, আমরা অ্যানাটমিতে সবচেয়ে ভয় যেটা পাই যে এত এত ব্লাড সাপ্লাই, এত এত নার্ভ হ্যাঁ, সাপ্লাই হ্যাঁ, সবকিছু কিভাবে মনে রাখবো। আমাদের তো সবকিছু গুলাই যেতে পারে। বাট আমাদের গুণী ভাইয়া অনেক সুন্দর এবং ইফেক্টিভ কিছু সাজেশন দিয়েছে। আমি হ্যাঁ। আহ, আশা করব আমরা সবাই এক্ষেত্রে ভাইয়ার হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আমি সাজেশন গুলো মেনে এক্ষেত্রে চলবো। আমি হ্যাঁ তোমাদের আরেকটা পরামর্শ দিয়ে রাখি। ব্লাড জি ভাই, সাপ্লাই যদি অবশ্যই। তোমরা ভুল করতে, হ্যাঁ ব্লাড সাপ্লাই যাদের খুব বেশি ভুল হয়, তোমরা একটা পরামর্শ থাকবে আমার প্রতি, তোমরা গ্রেট ভেসেল যে চ্যাপ্টারটা, যেমন হচ্ছে আরসা পেওরিটা, সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, মেনেনজিয়াল আর্টারি, মেক্সিলারি আর্টারি, এই সমস্ত বিষয়গুলোর উপর তোমরা একটা নোট তৈরি করে ফেলবা। তোমরা দেখবা যে আমাদের হোল বডিতে যে ব্লাড সাপ্লাই, একটা হচ্ছে ব্লাড আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস সাপ্লাই, একটা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ, এই তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা ভুল করি। এখন তুমি এই ক্ষেত্রে কয়েকটা স্পেসিফিক বিষয় দেখো, আরসা পেওরিটা, তারপর হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কেভা, ইনফেরিয়র ভেনা কেভা, পোর্টাল ভেইন, তারপর হচ্ছে তোমার thoracic ডাক্ট, রাইট লিম্ফেটিক ডাক্ট। এই কয়েকটা বিষয়ের উপর যদি তোমার স্পষ্ট ধারণা থাকে, স্পষ্ট ধারণা বলতে ওইটা কোথায় থেকে শুরু হচ্ছে, কি কি ব্রাঞ্চ দিচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, এই কয়েকটা জিনিসের উপর যদি তোমার স্পষ্ট ধারণা থাকে, তাহলে তোমার ব্লাড সাপ্লাই ভুল হবে না। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আহ, আপনার মূল্যবান সাজেশনের জন্য।
আমরা আমাদের অনুষ্ঠানের অনেকটাই প্রায় শেষ দিকে চলে এসেছি। সো আপনাদের যাদের যা কিছু জানার আছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আ লিখে ফেলুন। কোলাহলপূর্ণ থাকুক আপনাদের কমেন্ট সেকশন। আমরা ইতিমধ্যে দেখছি যে আমাদের এক্সিস ডেন্টাল স্কুলের অন্যতম প্রাণ মেহনাজ করিম তৃষা আপু আমাদের সাথে জয়েন করেছেন। উইশ ইউ আ ওয়ার্ম ওয়েলকাম তৃষা আপু। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আরো অনেকেই দেখছেন। হ্যাঁ, আপনারা ঝটপট কমেন্ট করে ফেলুন আপনাদের প্রশ্নগুলো। ইনশাআল্লাহ আমরা ভাইয়ার কাছ থেকে সবকিছুই জেনে নিব। আহ ভাইয়া, আহ আপনার কাছে আমার নেক্সট কোয়েশ্চেন। পড়াশোনার প্রতি অ্যাকচুয়ালি কিভাবে মোটিভেট থাকা যায়? অনেক সময় দেখা যাচ্ছে যে মেডিকেল স্কুল স্টুডেন্টদের কাছে হতাশা একটা খুবই কমন ওয়ার্ড। আমরা অনেক সময় অনেক কারণে ডিপ্রেসড হয়ে যাই। অনেক সময় দেখা যাচ্ছে যে আ কার্ডে বা টার্মে হয়তোবা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হলেও অকৃতকার্য হচ্ছি অনেকেই আমরা। তো সেই ক্ষেত্রে তাদের জন্য ভাইয়া আপনার কি সাজেশন থাকবে? হ্যাঁ, মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি, পৃথিবীতে জি ভাইয়া। সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তোমার সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশনের উপরে পৃথিবীতে অন্য কোনো মোটিভেশন নাই। এখন আমরা যদি মোটিভেশনটা আমাদের নিজের থেকে সৃষ্টি করতে চাই, তাহলে দেখো, আমার যখন একটা রেজাল্ট ভালো হইলো, তখন সত্যি বলতে আমার অনেক ভালো লাগে। এসে বিশেষ করে ভালো লাগে যখন আমার মা বাবা খুশি হয়। তাহলে আমাদের মোটিভেশনটা আনতে হবে এভাবে, দেখো, ডেন্টিস্ট্রি প্রফেশনকে আগাই দেওয়ার জন্য আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। নিজের আপগ্রেডের জন্য আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। নিজের বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। তাছাড়া দেখো, যে কোনো কলেজ থেকে তুমি যদি অনেক ভালো রেজাল্ট করো, তাহলে ওই কলেজের নামটাও কিন্তু চলে আসতেছে। মনে করো তুমি বিডিএসে, তুমি রাজশাহী বোর্ডে তুমি ফার্স্ট হলা, তাহলে তোমার কলেজের নামটা কিন্তু অবশ্যই আসবে। এই বিষয়গুলো যদি তুমি চিন্তা করো, তোমার মাথায় অবশ্যই রেজাল্ট ভালো করার জন্য একটা ইন্টেনশন তোমার চলে আসবে। এভাবে নিজেকে নিজের কাছ থেকে মোটিভেশন নিতে হবে। আর ভালো পড়াশোনা যে শুধুমাত্র ভালো রেজাল্ট করার জন্য তা কিন্তু না। ভালো পড়াশোনা আমাদের নিজের জন্য। এভাবে হচ্ছে আমাদেরকে মোটিভেশন নিজ থেকে সৃষ্টি করতে হবে, সত্যি বলতে আমি যেটা মনে করি। এখন দেখো, আমরা অনেক সময় অন্যের কাছ থেকে মোটিভেশন নিয়ে পড়াশোনা করব সেই বলে বসে থাকলে কিন্তু হবে না। তবে আমরা অন্য কাউকে দেখে ইন্সপায়ার হতে পারি, সেটা অবশ্যই সত্য কথা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মূল্যবান সাজেশনের জন্য। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ভাইয়ার কথার সারমর্ম ছিল সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন। আমি বেস্ট যদি নিজে মোটিভেশন। মোটিভেট না থাকি, আমাকে পৃথিবীর কেউ মোটিভেট করতে পারবে না। সো আমার মাইন্ডসেটটা অলওয়েজ আমার টার্গেটে হওয়া উচিত। আহ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমরা আমাদের অনুষ্ঠানের আজকের সর্বশেষ কোশ্চেনটা করব আপনাকে এবার। ভাইয়া, আমরা যেহেতু এখন একটা করুণ পরিস্থিতির মধ্যে যাচ্ছি, এই COVID-19 এর কারণে একটা প্যান্ডেমিক সিচুয়েশন এ আমাদের ইনস্টিটিউট গুলো যেহেতু সবকিছু বন্ধ, তো ভাইয়া আমাদের কাছে অনেকের কাছেই হয়তো বোনস গুলো নাই। আর আমাদের মোস্ট হ্যাঁ, অফ দা প্রায় সকলের কাছেই, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যারা আছে কারো কাছে ভিসেরা নাই। ভিসেরাটা তারা লাইভ দেখার অ্যাকচুয়ালি এখনো সুযোগ পায় নাই। তো ভাইয়া ওই যে উইথআউট ভিসেরাটা আ আমাদের ভিজুয়ালাইজেশনটা হচ্ছে না। আমরা ডিরেক্টলি দেখতে পাচ্ছি না। আমরা হাতে নিয়ে সবকিছু খুঁটিনাটি দেখতেও পারছি না। তো এইরকম হুম, কন্ডিশন থেকে ভাইয়া উইথআউট ভিজুয়ালাইজেশন আ আমরা আসলে প্রিপারেশনটা কিভাবে নিতে পারি? আপনি আগে হ্যাঁ, বলেছেন, পূর্বে বলে এসেছেন যে আমরা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ইউজ করতে পারি। YouTube এ অনেকগুলো ভিডিও আমরা এভেইলেবল, সেগুলো আমরা হয়তো দেখতে পারি। কিন্তু ভাইয়া একদম রিয়াল ভিসেরাটা আমরা হাতে না পেয়ে আ এইভাবে ডিজিটাল ডিভাইস গুলোর মাধ্যমে দেখে শেখাটা আসলে কতটা ইফেক্টিভ? ভাইবার জন্য আদৌ কি আ পরিপূর্ণ প্রিপারেশন হচ্ছে আমাদের এভাবে? বা অল্টারনেটিভ ওয়ে হ্যাঁ। কোনো আছে কিনা? আচ্ছা, আমি এক্ষেত্রে তোমাকে একটু বলে রাখি, যেহেতু তোমাদের ভাইবার জন্য এবং সবার জন্যই হচ্ছে নিজ কলেজের বিচারাগুলো দেখা খুবই আবশ্যক। শুধু বিচারা বলবো না, নিজ কলেজের বিচারাগুলা, আমার মতে নিজ নিজ কলেজের বিচারাগুলা, যে বিচারাগুলা নিয়ে আমি এক্সাম দিব, সেই বিচারাগুলা দেখাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা হচ্ছে এটা মিস করে যাচ্ছি। সেই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, আমার একটা পরামর্শ থাকবে, যেটা এই যে বললাম, ইউটিউব থেকে তোমরা ভালো ভালো ভিডিও গুলা দেখবা, সেটা তো অবশ্যই করবা। ফ্রেন্ডদের সাথে ডিসকাস করবে, সেটা তো অবশ্যই থাকবে। এবং একই সাথে নেটার বই থেকে তোমরা ছবিগুলা দেখবা। নেটার বইতে বেচারা হচ্ছে একদম স্পষ্ট ছবি দেওয়া, এবং সবগুলা পার্টস গুলা হচ্ছে একদম হচ্ছে তোমার আলাদা 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 করে খুব সুন্দর করে বোঝানো হয়েছে নেটার বইতে। এবং এই মুহূর্তে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। এই মুহূর্তে যেটা তোমার জন্য
করা প্রয়োজন সেটা হচ্ছে টিচারদের যতটুকু ইফোর্ট পাচ্ছ সেটা সম্পূর্ণরূপে গ্রহণ করা, সাথে ইউটিউবের কাছ থেকে মানে তোমার যে ডিজিটাল ডিভাইসের হেল্প গুলা নেওয়া, বন্ধুদের সাথে ডিসকাস করা, ছবিগুলা বইয়ের যে ফিগার গুলা আছে ফিগার গুলা খুব বেশি অ্যানালাইজ করতে থাকো। এখন তোমাদের যত ফিগার অ্যানালাইজ করবা তত বিচারের প্রতি তোমার কি হবে বা স্পেসিমেনের প্রতি তোমার একটা আইডিয়া ধারণাটা বেশি হয়ে যাবে। যেহেতু তুমি হাতের কাছে পাচ্ছ না, সেহেতু তোমাকে ওই দিকে ইফোর্টটা বেশি দিতে হবে। ডিজিটাল ডিভাইস বলো অথবা হচ্ছে ফিগার বলো, মেইন বুক বলো, আর হচ্ছে কমিউনিকেশন বলো, এগুলোর প্রতি তোমাকে একটু ইফোর্ট বেশি দিতে হবে। সাথে যেটা বললাম, কলেজ তো পরীক্ষার 1 মাস বা কিছুদিন আগেই তো আমাদেরকে কলেজে হলে আসতে বলবে, তাই না? তখন তোমরা অবশ্যই অবশ্যই নিজ চেষ্টায়, কলেজ থেকে দেখালে তো ভালো কথা, যদি না দেখাই তোমরা নিজ চেষ্টায় এনি হাউ কলেজে গিয়ে বিচেরাগুলো পার্টস গুলা সবগুলা দেখে নিবা, বইয়ের সাথে মিলাই নিবা কোনটা বইতে কিরকম পড়ছো, বিচেরায় কিরকম আছে। এমন মনে করো দেখো যে একটা পার্টস বিচেরাতে বইতে এরকম উল্লেখ আছে, হয়তো আমার বিচেরাতে সেটা অন্যরকম দেখা যাচ্ছে, অনেকদিন থাকার কারণে সেটা এরকম হয়ে যেতে পারে। এখন তুমি ওই বিচেরা নিয়ে যখন প্রথমবার পরীক্ষায় ভাইবা টেবিলে বসবা, তখন তুমি গোলাই ফেলবে এটাতে বইতে এরকম ছিল এখানে এরকম কেন। সেজন্য তুমি অবশ্যই অবশ্যই তোমরা এটা হচ্ছে কলেজে আসার পরে বিচেরাগুলো দেখে ভালোভাবে আইডিয়া নিয়ে নিবা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সাজেশনের জন্য। আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমাদের ভাইবা প্রিপারেশন বা অসলি প্রিপারেশন সবকিছুর জন্যই ভিসেরা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদেরকে এনি হাউ এটা জানতেই হবে। সো আমরা এখন না পারলেও এখন আমরা হয়তো বিভিন্ন ডিজিটাল ডিভাইস গুলো ব্যবহার করছি, কিন্তু আমাদেরকে যখন কলেজ খুলবে আমাদের নিজ গরজে আসলে আমাদের ক্রাইসিসটাকে মিটিয়ে ফেলতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার সুন্দর ভবিষ্যৎ আমরা সবাই কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য যেন আপনি আপনার গোল সাকসেস করতে পারেন। আপনার কাছে দোয়া চাইবো ভাইয়া আমরা সবাই। আপনার জুনিয়রদের জন্য আপনি নিশ্চয়ই দোয়া করবেন, আমাদের এক্সিস ডেন্টাল স্কুলকে দোয়া করবেন যেন সে আরো ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি ধন্যবাদ দিব আমাদের এক্সিস ডেন্টাল স্কুলের পেছনে যারা আছেন, যে ভাইয়া আপুরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই যে সুন্দর লাইভ সেশন গুলো ক্লাসগুলো অ্যারেঞ্জ করছেন, আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সো হার্টিয়েস্ট থ্যাঙ্কস ফর অল অফ ইউ। সো আজকে ভাইয়া এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো লাইভ সেশনে দেখা হবে। আর সবাইকে আগামী নেক্সট সেশন গুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। সো আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ এক্সিস ডেন্টাল স্কুলকে, ধন্যবাদ সবাইকে।